নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। পিসিওডি এবং পিসিওএস এ নিয়ে আমরা বহু আলোচনা করেছি। এর জন্য আমরা কথা বলেছি প্রখ্যাত চিকিৎসক ডক্টর বাসুদেব মুখোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার। তো তিনি আপনাদের অনেকগুলো গাইডলাইন দিয়েছেন। আমি জানি কমেন্ট বক্সে এসে আপনারা যে উপকৃত হয়েছেন সেটাও জানিয়েছেন। কিন্তু একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, এই পিসিওডি বা পিসিওএস যাদের রয়েছে তাদের খাওয়া দাওয়া কেমন হবে এটা নিয়ে আপনারা প্রত্যেকেই খুব বিচলিত থাকেন। আপনারা বলেন যে ওজন ভীষণভাবে বেড়ে যাচ্ছে অল্প বয়সী মেয়েদের, তাহলে কিভাবে খাওয়া দাওয়া করব, কি ধরনের খাবার খাবো, অনেক সময় এগুলো আপনারা বুঝে উঠতে পারেন না। তো সেই জন্য আজকে আমরা একটা ভিন্ন ধরনের উপস্থাপনা রেখেছি আপনাদের জন্য। আমাদের মধ্যে একদিকে যেমন উপস্থিত রয়েছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর বাসুদেব মুখোপাধ্যায়, তার কিছু কথা আমরা শুনবো। প্রথমে স্যারকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আরো একবার নমস্কার জানাচ্ছি। নমস্কার। আর তার পাশাপাশি খাবার দাবার নিয়ে যিনি কথা বলবেন বা আপনাদের কিছু সাজেশন দেবেন, একটা গাইডলাইন ঠিক করে দেবেন খাওয়া দাওয়া নিয়ে, তিনি হচ্ছেন ডায়েটিশিয়ান অঙ্কিতা দাস। নমস্কার। নমস্কার। ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আপনাকে অনেক অভিনন্দন। থ্যাংক ইউ। এই জন্য আজকে আমরা এসে উপস্থিত হয়েছি অঙ্কুরন ফার্টিলিটি সেন্টারে, এবং প্রথমে স্যারের কাছে যাব যে স্যার, আমরা তো এই পিসিওডি বা পিসিওএস এর সমস্যা নিয়ে কথা বলেছি অনেক দিন ধরে, আপনি বিভিন্ন রকমের গাইডলাইন দিয়েছেন, রাস্তা বলে দিয়েছেন, অনেকেই উপকৃত। কিন্তু স্যার একটা ব্যাপার অনেকেই ঠিক করতে পারেন না যে পিসিওডি বা পিসিওএস যাদের রয়েছে তাদের খাওয়া দাওয়াটা ঠিক কেমন হবে, কারণ তারা বলছেন যে আমরা তো কিছু খাই না কিন্তু আমাদের ওজন বেড়ে যায়। আপনি কি বলছেন? এটা তো সব মায়েরাই বলে থাকে যখন ইয়াং মেয়েগুলি আসে কি ডাক্তারবাবু তো কিছুই খায় না। আমি বলি, হ্যাঁ সে বুঝতে পেরেছি, কিন্তু ওজনটা কমাতে হবে। আমি আগেও বলেছি, অনেকবার বলেছি, দুরকম পলিসিস্টিক ওভারি হয়, একটা হচ্ছে থিন, একটা হচ্ছে ওবিস। যারা থিন তাদের হরমোনাল ইমব্যালেন্সটা বেশি থাকে, হরমোন দিয়ে ট্রিটমেন্ট করা হয়। যারা ওবিস মানে ওজনটা বেশি, মায়েদের বলেছি, মায়েরা 12 বছর বয়স হলে মেয়েটার দিকে একটু তাকান। মায়েরা বলে ও তো একটু হেলদি হচ্ছিল, হেলদি মোটেই না, ওটা আনহেলদি। এই দিয়ে শুরু করি আলোচনা। আর সবসময় বলি যে এই ওজনটা কমাতে হবে। ওজন কমানোর দুটো উপায়, ডায়েট আর এক্সারসাইজ, আর কিছু হয় না। কতজন বলেছে, ইয়াং ছোট মেয়ে আবদার করে বলছে তুমি একটা ভালো ওষুধ লিখে দাও না, আমি রোগা হয়ে যাব। আমি বলে হয় না। যদি হতো তাহলে আমেরিকাতে ওই রকম মোটা মোটা লোক থাকতো না, ওদের অনেক পয়সা আছে, ওরা কিনে খেয়ে নিত। তাহলে কি উপায়? কষ্ট করতে হবে, ডায়েট এবং এক্সারসাইজ। ডায়েট সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই, না সত্যি বলছি। ডাক্তারিতে ডায়েট সম্বন্ধে অত কিছু পড়ায় না, সত্যি কথা। এবং তাহলে তার জন্য কি সাহায্য করবে? পেয়েছি আজকে, তো অঙ্কিতা আছে আজকে আমাদের সঙ্গে, ও বলে দেবে কেন, উপকারিতা কি, কি ধরনের ডায়েট হওয়া উচিত, আর তার সঙ্গে নিশ্চয়ই 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 এক্সারসাইজ করতে হবে। কিন্তু আসল মোদ্দা কথাটা হচ্ছে, যদি একটুখানি মোটা আর তার সঙ্গে পিসিওএস থাকে, ওজনটা কমাতেই হবে। অঙ্কিতা, তুমি গাইড করে দাও ওদেরকে। থ্যাংক ইউ স্যার। ম্যাম, আপনার কাছে জানবো যে যাদের পিসিওএস এর প্রবলেম রয়েছে, তো তারা ডায়েটটা শুরু করবেন কিভাবে? মানে তারা তো বলেন যে আমরা খাই না কিন্তু ওজন বেড়ে যায়, বিশেষত অল্প বয়সী মেয়েদের এটা একটা আজকের দিনে বড় সমস্যা। কি বলবেন আপনি? আচ্ছা, যেরকম ভাবে স্যার শুরু করলেন যে পিসিওডি লিন আর ওবিস দু ধরনের পিসিওডি আছে। এবার আমরা যখন এই পিসিওডি তে যেরকম আপনার প্রশ্নটা যে ছোট মেয়ে, শুধু ছোট মেয়ে নয়, বিভিন্ন বয়সী যে মেয়ে বা মহিলারা বা ফিমেল যাই বলুন না কেন, তারা যখনই আমাদের কাছে আসেন, আগে আমাকে অ্যাসেস করতে হবে যে প্রত্যেকের আলাদা আলাদা সমস্যা কোথায়। এই যে আমরা কিছু খাই না বা মা বলছে যে মেয়ে কিছু খায় না, আমাদের খুঁজে বের করতে হবে যে তাহলে ওজনটা বাড়ছে কোথায়। হয়তো সারাদিন ঘরোয়া খাবার খাচ্ছে না, কিন্তু বাইরে গিয়ে এক প্যাকেট চিপস খেয়ে নিল, বা যখন খুব খিদে পেয়েছে এক প্যাকেট বিস্কিট বা একটা পেস্ট্রি খেয়ে নিল, হয়তো সমস্যাটা ওটাই। বাড়িতে ভাত বন্ধ করে দেওয়াটা সলিউশন নয়, তার জন্য দরকার একটা কাস্টমাইজড ডায়েট, প্রত্যেকের ইন্ডিভিজুয়ালাইজড। যেরকম স্যার ট্রিটমেন্ট করছেন পিসিওডি বা পিসিওএস এর, তার জন্য দরকার প্রত্যেকের আলাদা আলাদা নিজস্ব ডায়েট জানার, এবং ডায়েট যদি 80% সাহায্য করে থাকে, সেখানে বাকি 20% অন্তত ক্যালোরি বার্নিং করতে হবে। এইখানে একটা কথা বলি, অঙ্কিতা একটা দারুণ কথা বললো, নিজের নিজের ডায়েট জানা। মানে সবাই যে গদে একটা ডায়েট হবে আর সেটাই ফলো করবে, তাতে কাজ হয় না। এটা খুব ইম্পর্টেন্ট। সবাই বলে কিছু তো খায় না, কিন্তু ওরা কিন্তু মেপে দেখে
বিএমআই বলে একটা জিনিস আছে, যে কার কতটা ওজন কমাতে হবে, কোথায় ফ্যাট বেশি যে অ্যাকুমুলেশন হয়েছে, তার জন্য যেমন এক্সারসাইজ, সেরকম সেই পার্টিকুলারলি সেই মেয়েটির কিভাবে কোন ডায়েটে সব থেকে বেশি উপকার হবে সেটাই ওরা বলতে পারবে। বলো। ডায়েটটাও হতে হবে কাস্টমাইজড বা পার্সোনালাইজড, যাতে তার কতটা ক্যালোরি ইনটেক হচ্ছে সেখানে আমাকে কাট ডাউন করতে হবে ক্যালোরিটায়, যে ঘরোয়া খাবার দিয়ে কিভাবে তার খিদেটাও মেটানো যায় এবং কেন সে বাইরের খাবারের প্রতি আসক্ত হচ্ছে। যদি আমি ঘরোয়া খাবার দিয়ে সেটা রিপ্লেস করতে পারি তাহলে সেটাতে দেখা যাবে হয়তো বেশি পরিমাণ খাবার খেয়ে, মানে ঘরোয়া খাবার ভাত রুটি বন্ধ না করেও সেখানে তার ক্যালোরি ইনটেকটা আমরা কমাতে পারলাম এবং তাতে তার ওই এক্সেসিভ ওয়েট গেইনটা হবে না। এবং আরেকটা কথা এখানে যেটা পিসিওতে অবশ্যই মেনশন করার, পিসিওতে কিন্তু চিনি বা বাইরের খাবার যেটাতে অ্যাডেড সুগার রয়েছে সেগুলো সিউডোমরফিন হিসেবে কাজ করে, যেটাতে আসক্তি আসে। আচ্ছা। মানে যারা ড্রাগ বা অ্যালকোহল অ্যাডিকশন করেন তাদের শরীরে যেরকম ভাবে অ্যাডিকশন কাজ করে, এই অ্যাডেড সুগার বা সুইটনেস বা সুইট ক্রেভিং এর কথা শুনেছি, তো এগুলো এই সিউডোমরফিন হিসেবে শরীরে কাজ করে। তাই এখানে ঘরোয়া খাবার ভাত রুটি কিছু বন্ধ করার দরকার নেই, শুধু জানার দরকার আমার জন্য সঠিক ক্যালোরি, সঠিক পুষ্টি উপাদান জাতীয় খাবারগুলো এবং আমার রুটিন অনুযায়ী কি বাদ দিতে হবে, কি অ্যাড করতে হবে। স্যার, শুনলেন তো, শুনলেন তো, সিউডোমরফিন বলেছে, তার মানে নেশা, নেশা নেশা হয়ে যাচ্ছে এই চিনি খাওয়া, পেস্ট্রি খাওয়া, কোল্ড ড্রিঙ্কস খাওয়া। আর আজকাল ওই যে বেরিয়েছে রেডবুল, জগতের অনেক জায়গায় ব্যান হয়ে গেছে, গাদা গাদা কেফিন দেওয়া আছে। কি গো, রেডবুল পয়জন কিনা? একদম হ্যাঁ, একদম পয়জন। একেবারে স্যার, সফট ড্রিঙ্কস যেটা উনিও বলছিলেন, সফট ড্রিঙ্কস খাওয়ার প্রবণতাও তো খুব মারাত্মকভাবে বেড়ে গেছে, মানে সেটা সেটা কতটা ক্ষতিকর? সেটা প্রচন্ডই ক্ষতিকারক। দেখবেন বাইরে যখন আমরা বেরোই প্রত্যেকটা দোকানে রঙিন রঙিন প্যাকেট, রঙিন রঙিন পানীয়, এই খাবারগুলো এই কারণেই রঙিন বানানো হয় যাতে আপনি আর আমি ওখানে দেখে ওই জিনিসটা দাঁড়িয়ে যাই অ্যাট্রাকশনের জন্য। এবং এদের প্রত্যেকের যদি আমরা প্যাকেজিং লেভেল দেখি, যেটা প্রত্যেকটা খাবারের ব্যাক সাইডে থাকে যে কোনো প্যাকেটে, তাদের প্রত্যেকের পিছনে আমরা দেখবো অ্যাডেড সুগার বা সুগার নামে অধিকাংশ বা 100%টাই সুগার। তাই সফট ড্রিঙ্ক বলে কিছু হয় না, সফট ড্রিঙ্ক বা কোল্ড ড্রিঙ্ক বা লিকুইড ওআরএস নামে যা যা বাজারে রয়েছে তা শুধুমাত্র চিনি বা গ্লুকোজ রয়েছে। আচ্ছা, এই জিরো ক্যালোরি কোক, এটা তো একটা মিথ, এটা বলে দাও, এটা খুব দরকারি। সবাই আজকাল জিরো ক্যালোরি খাচ্ছি। হ্যাঁ, একদম জিরো ক্যালোরি বলে কিছু হয় না, জিরো ক্যালোরি বলে কিছু হয় না, কারণ জিরো ক্যালোরি হওয়ার জন্য যেটা দরকার সেটা শুধুমাত্র জল, একমাত্র জলেই জিরো ক্যালোরি রয়েছে। যে কোনো প্রসেসড এই ধরনের খাবারগুলোতে বা পানীয়গুলোতে অবশ্যই কোল্ড ড্রিঙ্কস সুগার রয়েছে, হয়তো সুগার অন্যান্য বিভিন্ন নামে রয়েছে যেটা আপনাকে আর আমাকে হাইড করার জন্য সেই নামটা ব্যবহার করা হচ্ছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট স্যার, যেটা উনি বলছিলেন যে সুগার ক্রেভিং, অর্থাৎ প্রচন্ড মিষ্টি খাবার ইচ্ছা, এর সাথে স্যার হরমোনের কোনো রিলেশন রয়েছে? হরমোনের রিলেশন মানে কয়েকটা জিনিস, ডিজিজে আমরা জানি যাদের ডায়াবেটিস থাকে তাদের একটা ক্রেভিং হয় ফর দ্য সুগার, আর সুগার খেতে খেতে সেটা ক্রেভিং হয়, যেটা অঙ্কিতা এখনই বলছিল যে এই ছোট ছোট মেয়েদের এইটা হয়। আর মায়েরা শুনলেন তো, কিনবার আগে প্যাকেটের উল্টো দিকটা একটু পড়ে নিন। এই যে সুপার মার্কেটে গিয়ে নিয়ে আসছেন, ওই বাইরের দিকে লেখা আছে নো সুগার, নো ফ্যাট, নো কোলেস্টেরল, নো নো, আর ভাবছেন এগুলো খাওয়ালে তো আমার মেয়ে ঠিক থাকবে, মোটেই হবে না, সে আরো মোটা হবে। তো এইটা কিন্তু শিখবার জিনিস, এই জন্যই আজকে অঙ্কিতার হেল্পটা আমরা নিচ্ছি। একদম। একটি মেয়ে কি খাওয়া দাওয়া করলে তার এই পিসিওডি বা পিসিওএস এর সমস্যা থেকে বাঁচতে ওজনটা অনেকটা নিয়ন্ত্রণে থাকবে? আচ্ছা, যদিও এটা সবসময় কাস্টমাইজ হওয়া উচিত তার হাইট, ওয়েট, বডি ফ্যাট পার্সেন্টেজ, বিএমআই অনুযায়ী, তবুও সাধারণভাবে যে কোনো মানুষ, যে কোনো মেয়ে, তার যে ঘরোয়া ডায়েটটা হওয়া উচিত সকাল থেকে রাত পর্যন্ত, প্রথম কথা সকালে ব্রেকফাস্ট হতে হবে বাড়িতে বানানো কিছু, যেটা চটজলদি হয়, যেটাতে সবজি রয়েছে, যেটাতে প্রোটিন রয়েছে, মানে যেরকম আমাদের ঘরোয়া ভাবে বানানো হয়। কারুর ক্ষেত্রে সেটা রুটি, সবজি, ডিম সেদ্ধ হতে পারে, কারুর ক্ষেত্রে যারা অফিস চলে যাচ্ছেন বা সারাদিনের জন্য স্কুলে বেরিয়ে যাচ্ছেন, কলেজে বেরিয়ে যাচ্ছেন, সেটা ডালিয়ার খিচুড়ি বা ভাত হতে পারে, অবশ্যই তার সাথে সবজি, মাছ বা ডিম সেদ্ধ সেটা থাকা উচিত, যেটা প্রোটিন আর ফাইবার থাকলে
অনেকক্ষণ পেটটা ভর্তি থাকবে, মানে এই যে স্যাটিয়েশন, মানে পেট ভর্তি থাকার যে অনুভূতিটা, সেটা যতক্ষণ থাকবে আমার ক্রেভিংটা কন্ট্রোল হবে তত বেশি। আর আমি যদি ভাবি যে ব্রেকফাস্টে সহজ পাচ্ছ, ইজি কিছু খাবো যেটাতে আমার কুকিং নেই, মানে জিরো কুকিং বা সময়ের অভাব হচ্ছে, সেক্ষেত্রে দই চিড়ে বা দই ওটস এর মতো ইনস্ট্যান্ট অপশন রাখতে পারি। তবে এই বাজার চলতি মুসলি সেটা অ্যাভয়েড করাই উচিত, কারণ মুসলি খাওয়ার পর দেখবেন আমাদের খুব ভালো লাগে, একটা খুব মিষ্টি মিষ্টি স্বাদ মনে হয়। তার কারণ ওর মধ্যে যে ফলগুলো রয়েছে সেগুলো সুগার সিরাপে চোবানো বা সুগার সিরাপে প্রিজার্ভ করা, মানে চিনির রসে সেটাকে ভিজিয়ে প্রিজার্ভেশনটা সহজ করা। আর আপনি যদি বাইরে থেকে ওই সেম ফল বা বেরিজ কিনে খান তাহলে দেখবেন তার মিষ্টত্ব অনেক কম। তাই মানে ইজি অপশন যেটা ঘরে অ্যাভেলেবেল, যেটা আপনার কিচেনে অ্যাভেলেবেল, সুপার মার্কেট থেকে কেনা কিছু নয়। আর দুপুরের খাবার যারা অফিস বেরিয়ে যাচ্ছেন তাদের জন্য যেটা সহজে ক্যারি করা যায় সেটা বিভিন্ন রকম চিলা জাতীয় জিনিস হতে পারে। আবার রুটি দিয়ে বানানো ঘরোয়া ভাবে মা যেরকম রুটির রোল বা রুটির র্যাপ বানিয়ে দিত, আমিষ নিরামিষ দুভাবেই সেটা নেওয়া যেতে পারে। তাতেও কিছুটা সবজি বা প্রোটিন হিসেবে পনির, সয়াবিন এগুলো রাখা যেতে পারে। ব্যাগে একটা বা দুটো গোটা ফল রাখা যেতে পারে, যদি বিকেলের খিদে পায় বা ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে কখনো যদি দেরি হয়ে যায়, খিদে খুব লাগে, ফলটা আমরা নিতে পারি। বাড়ি ফিরে আসার পর রাতের খাবারটা আবার যে কোনো ঘরোয়া খাবার হতে পারে, যার জন্য যেটা সহজ পাচ্ছ, কেউ ভাত খেতে পারেন, কেউ রুটি খেতে পারেন, এবং বাড়িতে অ্যাভেলেবেল বাড়িতে বানানো সবজি, সাথে ডাল, মাছ, চিকেন যেটা প্রোটিন হিসেবে রাখা যেতে পারে। তবে এক্ষেত্রে সবসময় যে ডায়েট করার জন্য ফ্যান্সি খাবার হতে হবে, মানে কিনোয়া হতে হবে বা এমন কিছু হতে হবে যেটার নাম আমি জানি না, সুপার মার্কেটে পাওয়া যায়, সেটা খুব জরুরি নয়। যেটা আপনার মা বানিয়ে দিচ্ছেন, যে খাবারটা খেতে আপনার বাড়ির পরিবারের সবাই অভ্যস্ত, সেই ধরনের খাবার রাখাই সঠিক হবে। একদম। স্যার, এই প্রসঙ্গে আপনার কাছে একটা প্রশ্ন আসি যে আধুনিক কালে মানে এত গ্লোবালাইজেশনের যুগে মৌসুমী যে সমস্ত ফল আমরা দেখি, এক একটা সিজনে এক এক রকম ফল আসে, তার পরিবর্তে কিছু বিদেশি ফ্রুটস যেমন অ্যাভোকাডো, তারপরে আরো বিভিন্ন রকমের ধরনের, সেগুলো খাওয়ার প্রবণতা বাড়ছে। আলাদা করে কোনো বেনিফিট দেয় এই ফলগুলো? অ্যাভোকাডো ইজ এ ডিফারেন্ট থিং অল টুগেদার। তার প্রোটিন অনেক আছে, ওর ফাইবার লেভেল অনেক অনেক। এটা আমাদের দেশে নয়, বাইরের এবং আমেরিকাতে খুব বহুল প্রচলিত। তো অ্যাভোকাডো আমাদের দেশে যে খেতেই হবে তার কোনো মানে নেই। অঙ্কিতা যেগুলো বলছিল বাড়িতে তৈরি জিনিস খাওয়াই সব থেকে ভালো। ফ্রুটস, হ্যাঁ, ডেফিনেটলি ইজ ভেরি গুড, কিন্তু ফ্রুটসটাও আবার দেখতে হয় গ্লাইসেমিক ইন্ডেক্স বলে একটা জিনিস আছে, মানে তার শর্করা জাতীয় ভাগ কত বেশি, সেই রকম ফ্রুটস কোনটা খাবে কোনটা খাবে না। এবং যারা ওবিস, যারা মোটা সোটা মানুষ, তাদের কিন্তু কতগুলো ফ্রুটসে বারণ থাকবেই। কারণ লেবু জাতীয় সবগুলোই খাওয়া যায়, কি গংটা, তাই তো? সেগুলো সবই খাওয়া যায়, পেঁপে খেতে পারে, এইসব নানা রকম জিনিস থাকে যেগুলো খেতে কোনো আপত্তি ওরা করবে না। আর বেশি খিদে পেলে আমি তো সবসময় বলি, বাবা একটা শশা খাও, পেটটা ভরে থাকবে, একটা অ্যাপেল খাও। এতে এই যে জিনিসগুলো যে অলমোস্ট ক্যালোরি খুবই কম, অথচ তোমার ওই যে বললো স্যাটাইটি সেন্টার, তোমার মন বলছে যে আমার পেটটা বেশ ভরে গেল। আর কি হয়, লোকে খেয়ে দিয়ে মনে উফ কি দারুণ খেতে, ওটা খেয়ে নিলাম। ওটা হচ্ছে দেখুন খিদে, ছোটবেলায় মায়েরা বলতো, একদম ওই দেখুন খিদে, দেখুন দেখতে পেলাম খেয়ে নিলাম। এইগুলো ছাড়তে হবে। আচ্ছা, তুমি আমাকে একটু শেখাও যে এই যে অ্যাটকিন্স ডায়েট একটা সময় ছিল, লোকে মনে করেছিল হাই প্রোটিন ডায়েট খাবো, আর কিছু খাবো না, তা হয়ে করে রোগা হবো। দেখা গেল হ্যাঁ রোগা হয়, কিন্তু কিটোন লেভেলটা সাংঘাতিক বেড়ে যায়, কিডনিগুলো গন্ডগোল করছে। তারপর এখন এলো ইন্টারমিটেন্ট ফাস্টিং, এগুলোর কোনো দাম আছে? বলে দাও ভাই একটু। একটু আগেই একজন পেশেন্ট এসেছিলেন যিনি ইন্টারমিটেন্ট ফাস্টিং বহুদিন ট্রাই করেছেন, কিন্তু তার কিছুই হচ্ছে না। সুতরাং এখানে ওই আবারও একই প্রশ্ন যে আমার জন্য কোনটা প্রযোজ্য। আমি যদি দিনে 16 ঘন্টা বা তার বেশি ফাস্টিং করে থাকি, তারপরে যে আমার ওয়ার্কিং আওয়ার্সটা সেটাতে আমি কতটা অ্যাক্টিভ থাকবো। দেখা গেল আমি 16 ঘন্টা ফাস্টিং করছি এবং তারপর আমি অফিসে গিয়ে ঘুমিয়ে পড়ছি, তার কারণ আমার গাড়িটা চালানোর জন্য যতটা পেট্রোলের দরকার আমি তাকে সেটা দিলাম না, আমার শরীরটার জন্য যতটুকু ক্যালোরি দরকার তাকে সেটা দিলাম না। এবং ইন্টারমিটেন্ট ফাস্টিং বা অ্যাটকিন্স ডায়েট বা প্রত্যেকটা সময় আমাদের সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন বিভিন্ন নামে বিভিন্ন রকম ফ্যাট ডায়েট আসে। এখানে সেকেন্ড অপিনিয়ন যেটা, যে কোনটা আমার রুটিন অনুযায়ী সাস্টেইন করবে। আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং এ 16 ঘন্টা ফাস্টিং করে 1 সপ্তাহ কাটালাম,
তারপর এই 1 সপ্তাহ কাটানোর পর যে বিঞ্জ ইটিং বা ওভার ইটিংটা শুরু হবে, তাতে আমার এই ইন্টারমিটেন্ট ফাস্টিং এর সময় যদি 2 কেজি ওজন কমে থাকে, পরবর্তীকালে দেখা যাবে 5-6 কেজির বেশি ওয়েট গেইন আমি করে ফেলবো। তাই যে রুটিনটা সাস্টেনেবল, যে নিয়ম পরিবর্তনটা আপনার জন্য মেনে চলা সম্ভব, সেটাই করতে হবে। কারণ ডায়েট বা লাইফস্টাইল মডিফিকেশন যেটা কন্টিনিউ করা যাবে সেটাই আপনাকে লাভ দেবে। দুদিনের কোনো চিকিৎসা বা কোনো ডায়েট দিয়ে আপনাকে কোনো সুবিধা এনে দিতে পারবে না। একেবারে স্যার, লাস্টে আপনার কাছে আসবো একটা বিষয় জানার। তার আগে একটা কথা বলি, বলুন। এই নেট দুনিয়ায় যে দেখছেন না রোজ এই ডায়েট ওই ডায়েট সেই ডায়েট, সেগুলো ঠিক সাইন্টিফিক নয়। এই আজকে আমরা যেটা আলোচনা করছি এটাই হচ্ছে সাইন্টিফিক, বিজ্ঞানসম্মত আলোচনা। ঠিক সেই রকম ভাবেই খেতে হবে। আগে বলো। স্যার, ওজন কমানোর জন্য ডায়েটের সঙ্গে এক্সারসাইজের গুরুত্ব কতখানি? সবটাই। শুধু ডায়েট করে যদি কেউ রোগা হতে চায় তাহলে এই মাসলগুলো লুজ হয়ে যাবে, চামড়াগুলো ঝুলে পড়বে, অকালে বুড়ি হয়ে যাবে। সেটা তোমরা কেউ চাও না। অতএব এক্সারসাইজ করো। এক্সারসাইজ নানা রকম হয়, জগিং করতে পারো। আমি তো বলি যে সবাইকে যে জিমে ভর্তি হতে হবে তার কোনো মানে নেই। আমি একথাও বলেছি যে ঘরের মধ্যে একটা মিউজিক লাগিয়ে দাও, উদ্দাম নৃত্য করো, সেটাই হচ্ছে তোমার এক্সারসাইজ। ঘেমে যাবে, নিঃশ্বাস নিতে কষ্ট হবে, ততক্ষণে করো, তাহলে কাজ হবে। কিংবা যদি হাঁটতে চাও 12 মিনিটে 1 কিলোমিটার, 1 কিলোমিটার হেঁটে যাবে, 1 কিলোমিটার হেঁটে আসবে, তাহলে 24 মিনিটে তোমার কাজ শেষ। এইটা করতে হবে। তাহলে ওই এক্সারসাইজ না করলে, আমি দুলে দুলে হাঁটলাম 4 জন বন্ধু মিলে, উফ কত হেঁটেছি বল, তারপরে 4টে জিলিপি খেয়ে নিল, কিছু কাজ হবে না। তো আশা করি দর্শক বন্ধুরা আজকের আপনারা একটা সঠিক গাইডলাইন পেলেন। একদিকে রয়েছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর বাসুদেব মুখোপাধ্যায়, যিনি আপনাদেরকে পিসিওডি বা পিসিওএস নিয়ে বিভিন্ন মূল্যবান পরামর্শ দিয়েছেন। তো আজকে তিনি আমাকে বলেছিলেন যে যদি এরকম হয় যে একটা প্রপার ডায়েট, একটা কাস্টমাইজড ডায়েট যদি একজন পিসিওডি বা পিসিওএস এর সমস্যায় যে মেয়েটি ভুগছে তাকে বলে দেওয়া সম্ভব হয়, তাহলে বোধহয় আপনাদের আরেকটু উপকার হবে। তো সেই জন্য আমাদের এরকম একটা পরিকল্পনা ছিল, আর সেই পরিকল্পনার জন্যই দুজনকে আজকে একসাথে পেয়ে গেছি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আপনাকে তো অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। সবসময় মূল্যবান পরামর্শ এইভাবেই দিতে থাকুন যাতে দর্শক বন্ধুরা ভীষণ ভীষণ উপকৃত হন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।